ওকে, সো আজকে আমরা নোডাল অ্যানালাইসিসের লেকচারটা শেষ করব। সেকেন্ড পার্টটা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে আমরা নোডাল অ্যানালাইসিসের প্রবলেম সলভ করার ক্ষেত্রে একটা বিশেষ কেস নিয়ে বেসিক্যালি ডিসকাস করব, এবং যে কয়টা ম্যাথ সলভ করব সেই কয়টা ম্যাথ এই কেসের আন্ডারে পড়বে। তো অলরেডি তোমরা টাইটেল লেখা দেখতে পাচ্ছ যে আমি লিখে রাখছি সুপার নোড। তো সুপার নোড কনসেপ্টটা কি সেটা বলার আগে আসো যে সার্কিটটা এঁকে রাখছি সেই সার্কিটটাতে একটু কনসেন্ট্রেট করি। এই সার্কিটটাতে দেখো গ্রাউন্ড অলরেডি ডিনোট করা আছে, আর গ্রাউন্ড ছাড়া অন্য যে তিনটা নন রেফারেন্স নোড আছে এ বি সি সেগুলাকেও মার্ক করে দেওয়া আছে, অ্যান্ড সেগুলার করেসপন্ডিং ভোল্টেজ হলো যথাক্রমে ভিএ, ভিবি আর ভিসি। এখানে আমাকে কোয়েশ্চেনে বলছে যে এই তিনটা নোড ভোল্টেজ আমার বের করতে হবে। ওকে, সো নর্মালি আমরা নোডাল অ্যানালাইসিসে যা করতাম সেটা কি আমাদের নোডগুলো যখন ডিফাইন হয়ে যায় তারপরে আমাদের কাজ সিম্পলি কি প্রতিটা নোডে কারশফস কারেন্ট লয়ের যে ইকুয়েশান সেটা লেখা। সো তিনটা নোড থেকে আমরা তিনটা ইকুয়েশান পাবো, অ্যান্ড দেন ওই তিনটা ইকুয়েশান সলভ করে আমরা এই যে তিনটা ভ্যারিয়েবল আছে ভিএ, ভিবি, ভিসি তাদেরকে বের করব। নর্মালি নোডাল অ্যানালাইসিস হলে আমরা তাই করতাম, তাই তো? এখন এইখানে দেখো একটা পার্টিকুলার ব্রাঞ্চ সে ঝামেলা তৈরি করবে এইভাবে সলভ করতে গেলে। সেটা কি দেখো এই যে ভিবি আর ভিসি, ভিবি দ্যাট ইজ বি নোড আর সি নোড, তার মাঝখানে যে ভোল্টেজ সোর্স দ্যাট ইজ এই যে এই ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটার কারেন্ট আমরা আগের থেকে জানার কোনো ওয়ে আমাদের নাই। এখন আমরা নোডাল অ্যানালাইসিস দিয়ে যখন সলভ করতে যাচ্ছিলাম আমাদের কাজ কি ছিল? প্রতিটা নোডে কি কারশফের কারেন্ট লটা লেখা। এখন প্রতিটা নোডে যখন আমরা কেসিএল ইকুয়েশন লিখতে যাই তখন আমাদের কি করতে হয়? ওই নোডের সাথে যতগুলি ব্রাঞ্চ এসে কানেক্টেড হয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্টের ইকুয়েশনটা আমাদের জানা লাগে, তাই না? এখন প্রতিটা ব্রাঞ্চে যদি শুধু রেজিস্টর থাকে তখন আমরা কি করি? রেজিস্টর থাকলে ধরো এই যে ভিবি আর ভিসি দ্যাট ইজ বি আর সি যে নোড তার মাঝখানে যদি একটা রেজিস্টর আর থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে সেই ব্রাঞ্চটার কারেন্ট হবে ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই আর, তাই না? যদি একটা রেজিস্টর থাকতো বি আর সি নোডের মাঝে। সো যখন আমরা বি নোডে কেসিএল লিখতাম তখন এই বি আর সি এর মধ্যকার যে ব্রাঞ্চটা তার কারেন্টটা আমরা বের করতে পারতাম এই ইকুয়েশান দিয়ে। সিমিলারলি যখন আমরা সি নোডে কেসিএল ইকুয়েশান লিখতাম তখনও তো সি নোডের সাথে আমাদের এই ব্রাঞ্চটা অ্যাসোসিয়েটেড, অ্যান্ড তখন যদি এখানে রেজিস্ট্যান্স থাকতো আমরা এই ব্রাঞ্চের কারেন্টটা ডিনোট করতে পারতাম এই ইকুয়েশানটা দিয়ে। বাট এখন কি হয়েছে, এই ব্রাঞ্চটাতে আমাদের এখন আর কোনো রেজিস্টর নাই, আছে কি একটা ভোল্টেজ সোর্স, অ্যান্ড একটা ভোল্টেজ সোর্সের কারেন্ট থিওরিটিক্যালি বের করার কোনো উপায় জানা নাই। ভোল্টেজ সোর্সের মধ্য দিয়ে কী কারেন্ট যাচ্ছে সেটা জানতে হলে তোমার সবসময় ল্যাবে একটা অ্যামিটার ধরে বের করতে হবে। আদারওয়াইজ তোমার একটা ভোল্টেজ সোর্স কী কারেন্ট পাঠায় সেটা আগে থেকে ডিফাইন করার কোনো ওয়ে জানা নেই। তাহলে যদি এরকম দুইটা নোডের মাঝে একটা ব্রাঞ্চে ভোল্টেজ সোর্স এসে বসে থাকে, দ্যাট ইজ দুইটা নোডের মাঝে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পার্টিকুলারলি ওই ব্রাঞ্চটার কারেন্ট আগের থেকে জানতে পারতেছি না। যদি ওই ব্রাঞ্চটার কারেন্ট আমরা না জানি তাহলে কি এই যে বি নোড যেটা, এই বি নোডেও আমরা কেসিএল লিখতে গিয়ে ঝামেলায় পড়ব কারণ আমরা এই ব্রাঞ্চটার কারেন্ট জানি না। সিমিলারলি সি নোডেও আমরা কেসিএলের ইকুয়েশান লিখতে গিয়ে ঝামেলা পড়ব কারণ সি নোডের সাথেও এই ব্রাঞ্চটা অ্যাসোসিয়েটেড যে ব্রাঞ্চটার কারেন্ট আমরা জানি না। অথচ কেসিএল ইকুয়েশান লিখতে চাইলে আমাদের আগের থেকে কারেন্টটা জানা জরুরি, কারণ কেসিএল ইকুয়েশান মানেই কি এখানে কারেন্টের সাম নেওয়া হবে। কারেন্টই যদি আমি না জানি তাহলে আমি সামটা নিব কিভাবে? সো এইরকম কেস যখন আমরা এনকাউন্টার করি সেই কেসেই অ্যাকচুয়ালি এই সুপার নোডের আইডিয়াটা কাজে লাগে। এখন বলি সুপার নোড কাকে বলে। যখন কিনা দুইটা নোডের মাঝে এরকম ভোল্টেজ সোর্স থাকে,
ওই দুইটা নোড অবশ্যই হচ্ছে নন গ্রাউন্ড নোড হইতে হবে। যদি গ্রাউন্ড নোড হয় তাহলে হচ্ছে আর এই আইডিয়াটার দরকার পড়ে না, সেটা খুবই সিম্পলি লেখা যায়, ওটা একটু পরে দেখাচ্ছি। বাট যদি হচ্ছে দুইটা নন রেফারেন্স নোড বা দুইটা নন গ্রাউন্ড নোড হয় অ্যান্ড তাদের মাঝে একটা ভোল্টেজ সোর্স থাকে, সেই ক্ষেত্রে ওই দুইটা নোড মিলে একটা সুপার নোড ফর্ম করে। যেমন এই সার্কিটে নোড বি আর নোড সি মিলে সুপার নোড বিসি ফর্ম করবে। ঠিক আছে, কারণ নোড বি আর নোড সি এর মাঝে একটা ভোল্টেজ সোর্স আছে। আচ্ছা, দুইটা নোডের মাঝে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে ওই দুইটা নোডের মাঝে ওই ভোল্টেজ সোর্সের সাথে প্যারালালি আর যা কিছুই থাকুক না কেন ওই দুইটা নোড মিলে সবসময় হচ্ছে একটা সুপার নোড ফর্ম করবে। এই কনসেপ্টটা মাথায় রাখো। যেমন ধরো আমার যদি দুইটা নোড থাকে বি আর সি, যার মাঝে একটা ভোল্টেজ সোর্স আছে সাপোজ ভিবিসি, সেই ক্ষেত্রে বি আর সি মিলে কি সুপার নোড ফর্ম করবে অলরেডি আমরা জানি। এখন বি আর সি এর মাঝে যদি এই ভোল্টেজ সোর্সের সাথে প্যারালালি কোনো একটা রেজিস্ট্যান্স থাকে তাহলেও সমস্যা নাই, সেই ক্ষেত্রেও আমরা বলবো বি আর সি মিলে একটা সুপার নোড ফর্ম করবে। একটা কেন, যদি একাধিক রেজিস্ট্যান্স হোয়াটএভার প্যারালালে যাই থাকুক না কেন, যদি হচ্ছে বি আর সি এর মাঝে একটা ভোল্টেজ সোর্স থাকে, আমরা সবসময়ই বলবো যে বি আর সি দুইটা নোড মিলে অবশ্যই সবসময় সুপার নোড ফর্ম করবে। যেমন এখন যেই জিনিসটা ড্র করলাম সেখানে হচ্ছে এই বি আর সি মিলে এবং তাদের মাঝে এই ভোল্টেজ সোর্স সহ আর যত এলিমেন্ট প্যারালালি কানেক্টেড আছে এরা সবাই মিলে একটা সুপার নোড ফর্ম করবে। এই যে আমি ড্যাশড লাইন দিয়ে মার্ক করলাম, এই পুরা জিনিসটাকে আমরা বলবো হচ্ছে একটা সুপার নোড। আমি যদি একদম টেক্সটের ভাষায় ডেফিনিশনটা দিতে চাই তাহলে হচ্ছে ডেফিনিশনটা এরকম: আ সুপার নোড মে বি রিগার্ডেড অ্যাজ আ ক্লোজড সারফেস এনক্লোজিং দ্য ভোল্টেজ সোর্স অ্যান্ড ইটস টু নোডস অ্যান্ড এনি এলিমেন্টস কানেক্টেড ইন প্যারালাল উইথ ইট। তার মানে হচ্ছে কি, সুপার নোড হচ্ছে এমন একটা ক্লোজড সারফেস যেটা কিনা এনক্লোজ করে একটা ভোল্টেজ সোর্সকে এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে দুইটা নোড আছে সেই দুইটা নোডকে, এবং এর সাথে প্যারালালি যত এলিমেন্ট থাকবে এরা সবাই মিলে একটা সুপার নোড ফর্ম করবে। যেমন আবারও বলতেছি, এই যে মাত্র ছোট একটা সার্কিট পোর্শন আমি ড্র করলাম, এখানে হচ্ছে এই যে ক্লোজড সারফেসটা যেটা আমি ড্যাশড লাইন দিয়ে মার্ক করে দিছি, এই পুরাটা মিলে একটা সুপার নোড ফর্ম করবে। এই পুরাটার মধ্যে কি আছে, বি আর সি নোড, বিসি নোডের মাঝে যে ভোল্টেজ সোর্সটা আছে সে, এবং তার সাথে প্যারালালি যত এলিমেন্ট আছে, এই ক্ষেত্রে R1 আর R2, এরা সবাই মিলে একটা সুপার নোড ফর্ম করবে। এখন মনে আছে একদম প্রথম দিকের ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে KCL একটা ক্লোজ বাউন্ডারিতে অ্যাপ্লাই হয়, দ্যাট ইজ KCL অ্যাপ্লাইজ টু আ ক্লোজড বাউন্ডারি। এই কথাটা হচ্ছে আমি বলছিলাম। তো সুপার নোড বেসিক্যালি কি, এটাও কি একটা ক্লোজড সারফেস না? তো একটা ক্লোজড বাউন্ডারিতে যদি হচ্ছে KCL স্যাটিসফাই হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে একটা সুপার নোডেও KCL স্যাটিসফাই হবে। সুপার নোডে KCL স্যাটিসফাই হওয়ার মানেটা কি, একটা সুপার নোডে যেই কারেন্ট এসে ঢুকবে তার সাম হবে সুপার নোড থেকে যে কারেন্ট বের হয়ে যাবে তার সামের সমান। দ্যাট ইজ, এই যে এখানে আমি যে সুপার নোডটা ড্র করছি, এই সুপার নোডে যদি I1 I2 I3 এই তিনটা কারেন্ট এন্টার করে অ্যান্ড দেন I4
I5 I6 এই তিনটা কারেন্ট হচ্ছে লিভ করে, তাহলে কেসিএল স্যাটিসফাই হওয়া মানে কি, সাম অফ কারেন্ট এন্টারিং দ্য সুপার নোড will be equal to sum of current leaving it। তার মানে এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি লিখতে পারি, I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু হবে I4 প্লাস I5 প্লাস I6। এটাও অ্যাকচুয়ালি সেই যে চার্জের নিত্যতা সূত্র যেখান থেকে অ্যাকচুয়ালি কেসিএল কনসেপ্টটা আসছে, সেই একই কনসেপ্ট। একটা ক্লোজড বাউন্ডারিতে যে কারেন্ট এসে ঢুকবে, সেই ক্লোজড বাউন্ডারি থেকে সে কারেন্টটা সেম পরিমাণের কারেন্ট বের হয়ে যেতে হবে, এটাই হলো চার্জের নিত্যতা সূত্র। কাজেই কেসিএল দেখো, কেসিএল একটা নোডে অবশ্যই আমরা জানি, খুবই এটা ডেফিনিটলি বোঝা যাচ্ছে যে একটা নোডে সবসময় কেসিএল স্যাটিসফাই হয়। সিমিলারলি একটা ক্লোজড বাউন্ডারিতে কেসিএল স্যাটিসফাই হয়। যেমন আমি যদি একটা ক্লোজড বাউন্ডারি আঁকি এভাবে, তাহলে হচ্ছে এখানে I1 I2 আর I3 যদি এন্টার করে অ্যান্ড I4 I5 I6 যদি হচ্ছে লিভ করে, আমরা এক্ষেত্রে লিখতে পারবো কি, I1 প্লাস I2 প্লাস I3 সমান হবে I4 প্লাস I5 প্লাস I6। এটা অলরেডি হচ্ছে কেসিএল পড়ানোর সময় আমি ডিসকাস করছিলাম এরকম একটা প্রবলেম। সো একটা ক্লোজড বাউন্ডারিতেও সবসময় কেসিএল স্যাটিসফাই হয়। সিমিলারলি সুপার নোড বেসিক্যালি একটা ক্লোজড সারফেসই, যেখানে দুইটা নোডের মাঝে একটা ভোল্টেজ সোর্স আছে এবং এর সাথে প্যারালালি যে কোনো এলিমেন্ট থাকতে পারে। কাজেই একটা সুপার নোডেও কেসিএল স্যাটিসফাই হবে। কাজেই কেসিএল স্যাটিসফাই হচ্ছে কোথায়, নোডে স্যাটিসফাই হবে, ক্লোজড বাউন্ডারিতে স্যাটিসফাই হবে এবং সুপার নোডেও স্যাটিসফাই হবে। সো একটা সুপার নোডে যে কেসিএল ইকুয়েশন স্যাটিসফাই হয়, এই কনসেপ্টটাই অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করব সেই সকল সার্কিটে, যেই সকল সার্কিটে সুপার নোড আছে, দ্যাট ইজ দুইটা নোডের মাঝখানে ভোল্টেজ সোর্স আছে। আমরা শুরুতে যে সার্কিটটা এঁকেছিলাম এই যে অরেঞ্জ কালারের পেন দিয়ে, এইখানে বি আর সি এর মাঝে কি একটা সুপার নোড ফর্ম হয়েছে, কারণ এদের মাঝে একটা 5 ভোল্টের ভোল্টেজ সোর্স আছে। কাজেই বি আর সিকে আমরা হচ্ছে ডিনোট করব সুপার নোড বিসি হিসেবে, এবং এই সুপার নোড বিসিতে আমরা হচ্ছে একটা কারশফস কারেন্ট লয়ের ইকুয়েশন লিখতে পারবো। ঠিক আছে, এখন আমার এই সার্কিটে কি তিনটা নোড আছে, একটা হচ্ছে এ, একটা বি আর একটা হচ্ছে সি। তিনটা নোড থেকে নর্মালি যদি এখানে কোনো সুপার নোড না থাকতো, আমরা নর্মালি তিনটা ইকুয়েশন পেতাম অ্যান্ড তিনটা ইকুয়েশন সলভ করে আমরা তিনটা নোড ভোল্টেজ জেনে যেতাম। বাট এখানে দেখো তিনটা কেসিএল ইকুয়েশন তুমি লিখতে পারবা না, কারণ হচ্ছে কি, এই যে এ নোড যেটা, আচ্ছা এ নোডেও হচ্ছে একটা কেস এখানে আছে, সেটা বলতেছি একটু পর। এ নোডে সাপোজ তুমি একটা কেসিএল ইকুয়েশন লিখতে পারলা, যদি এখানে 10 ভোল্ট ভোল্টেজ সোর্স না থেকে একটা রেজিস্ট্যান্স থাকতো, তাহলে হচ্ছে কি ইজিলি আমরা এ নোডে একটা কেসিএল ইকুয়েশন লিখতে পারতাম। ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে সেই ব্রাঞ্চে আর কারেন্টের মানটা আমরা জানি না, তাই হচ্ছে সেই ক্ষেত্রে কেসিএলটা লিখতে ঝামেলা হয়, তাই তো, এটাই তো একটু আগে বললাম। তো নর্মালি যদি হচ্ছে আমার এ নোডের এই যে এই ব্রাঞ্চটাতে, গ্রাউন্ডের সাথে কানেক্টেড ব্রাঞ্চটাতে একটা রেজিস্ট্যান্স থাকতো, তাহলে আমরা এ নোডে একটা কেসিএল ইকুয়েশন লিখতে পারতাম। সো একটা ইকুয়েশন আসতো এ নোড থেকে। এখন দেখো বি আর সি দুইটাতে আলাদা আলাদাভাবে আমরা কেসিএল ইকুয়েশন লিখতে পারছি না, কারণ কি বি আর সি এর মাঝে ওই যে ভোল্টেজ সোর্স আছে, কাজে এই ব্রাঞ্চের কারেন্টটা আমরা জানবো না। এই ব্রাঞ্চের কারেন্ট যদি আমরা না জানি, তাহলে আমরা বিতেও কেসিএল লিখতে পারবো না, সিতেও কেসিএল লিখতে পারবো না। কিন্তু এখন আমাদের সুপার নোডের আইডিয়াটা যেহেতু আছে, আমরা জানি একটা সুপার নোডে কেসিএল স্যাটিসফাই হয়, তার মানে এই যে সুপার নোড বিসি, এই সুপার নোডে যেই কারেন্ট এন্টার করবে সে কার সমান হবে, যেই কারেন্ট লিভ করবে তার সমান। কাজেই হচ্ছে বি আর সি দুইজন মিলে যে সুপার নোড বিসি ফর্ম করেছে, এদের জন্য আমরা একটা কেসিএল ইকুয়েশন লিখতে পারবো।
আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের তিনটা নোডের মধ্যে দুইজন মিলে যদি একটা সুপার নোড ফর্ম করে, ওই দুইটা সুপার নোডের জন্য আমরা মাত্র একটা কেসিএল ইকুয়েশান পাচ্ছি। তো দেখো আমার ভ্যারিয়েবল হলো তিনটা, বাট কেসিএল ইকুয়েশান আমি পাচ্ছি কি দুইটা। কাজে অবশ্যই আমার 3 নাম্বার আরেকটা ইকুয়েশান বের করা লাগবে না, কারণ তিনটা ভ্যারিয়েবল বের করতে চাইলে আমার অবশ্যই কি তিনটা ইকুয়েশান লাগে। তো এই থার্ড ইকুয়েশানটা আসবে কোত্থেকে? এই থার্ড ইকুয়েশানটা আসবে এই সুপার নোডের মাঝখানে আমরা কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা আমি এখানে একটু লেখাগুলো ক্লিয়ার করি। ওকে, তো কি বলতেছিলাম, সুপার নোড দুইটা নোড মিলে যে একটা সুপার নোড ফর্ম করছে, সেখানে আমরা একটাই কেসিএল ইকুয়েশান পাচ্ছি। দ্যাট ইজ দুইটা নোডের জন্য আমি কেসিএল ইকুয়েশান পাচ্ছি একটা, কিন্তু নর্মালি আমাদের দুইটা নোড থেকে দুইটা কেসিএল ইকুয়েশান বের হওয়ার কথা ছিল, বাট এখন আমি কেসিএল ইকুয়েশান পাচ্ছি একটা, বাট আমার দুইটা নোড ভোল্টেজ দ্যাট ইজ দুইটা ভ্যারিয়েবল জানার জন্য ইকুয়েশান লাগবে দুইটা। তো সেকেন্ড ইকুয়েশানটা কোত্থেকে আসবে? সেকেন্ড ইকুয়েশানটা আমরা পাবো কারশফস ভোল্টেজ ল থেকে। এই যে দুইটা সুপার নোড আছে, এদের মধ্যে আমরা একটা কারশফস ভোল্টেজ ল ইকুয়েশান লিখতে পারি। কিভাবে দেখো, এখানে আমার এই পয়েন্টটা হচ্ছে কি গ্রাউন্ড। ওকে, এটা গ্রাউন্ড, আর এই নোডের ভোল্টেজ কি গ্রাউন্ডের রেসপেক্টে আমরা বলতেছি ভিবি ভোল্টেজ। কাজেই 8 ওহমের অ্যাক্রসে হচ্ছে বেসিক্যালি আমরা কতটুক ভোল্টেজ পাচ্ছি? 8 ওহমের এক টার্মিনালে যদি 0 ভোল্ট হয় আর আরেক টার্মিনালে যদি ভিবি ভোল্ট হয়, ডেফিনেটলি আমরা হচ্ছে যদি ভোল্ট মিটার ধরি তাহলে আমরা রিডিং পাবো কি ভিবি। দ্যাট ইজ 8 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে ভিবি। কাজেই আমরা এখানে হচ্ছে ভোল্টেজটাকে লিখতে পারি প্লাস মাইনাস ভিবি। সিমিলারলি হচ্ছে এই যে 6 ওহমের উপরে সি নোডের ভোল্টেজ হলো গ্রাউন্ডের রেসপেক্টে ভিসি, আর 6 ওহমের নিচে কি 0 ভোল্ট। দ্যাট ইজ এখানে কি আমরা তো জানি গ্রাউন্ড আঁকা আছে, এটা হচ্ছে 0 ভোল্ট। তাহলে 6 ওহমের এক পাশে 0 ভোল্ট, আরেক পাশে কি ভিসি ভোল্ট। তাহলে 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা কত? ভিসি মাইনাস 0, দ্যাট ইজ কি ভিসি ভোল্ট। 6 ওহমের অ্যাক্রসে আমরা যদি মাল্টিমিটার ধরি তাহলে আমরা দেখব 6 ওহমের অ্যাক্রসে ড্রপ হচ্ছে ভিসি ভোল্ট। ঠিক আছে, এখন দেখো এই যে এই লুপটা, এই লুপটা আছে, এই লুপটাতে আমি যদি হচ্ছে কেভিএলটা লিখি, আমি হচ্ছে ক্লকওয়াইজ যাব কেভিএলটা লেখার সময়, তাহলে আমরা হচ্ছে কি লিখতে পারি মাইনাস ভিবি, তারপরে হচ্ছে প্লাস 5, তারপরে লিখতে পারি কি প্লাস ভিসি ইকুয়াল টু কত 0। কাজে এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি ভিবি মাইনাস ভিসি সমান হচ্ছে কত 5 ভোল্ট। এটা আসলে কেভিএলের ইকুয়েশান লিখেই যে তোমার এভাবে বের করতে হবে ব্যাপারটা তা না। এটা কিন্তু আমি যখন এই সার্কিটের দিকে তাকাচ্ছি তখনই কিন্তু এটা বোঝা সম্ভব যে এই যে একটা ভোল্টেজ সোর্স, তার প্লাস এখানে আর মাইনাস হচ্ছে এখানে, দ্যাট ইজ ও হচ্ছে কারেন্টটা সাপ্লাই করবে এই পাশ থেকে, বা বলা যায় হচ্ছে ওর যেই হায়ার পটেনশিয়াল টার্মিনাল বা হায়ার ভোল্টেজ টার্মিনাল সেটা হচ্ছে কি এই প্লাস ডিনোট করা টার্মিনালটা, আর মাইনাস টার্মিনালটা হচ্ছে কি সেটা হচ্ছে লোয়ার ভোল্টেজ বা লোয়ার পটেনশিয়াল টার্মিনাল। দ্যাট ইজ প্লাস কানেক্টেড থাকবে যেই নোডে, সেই নোডের ভোল্টেজটা থাকবে এই মাইনাস কানেক্টেড হচ্ছে যেই নোডে, সেই নোডের ভোল্টেজের চেয়ে বেশি। কতটুকু বেশি সেটাই হচ্ছে আমার এই ভোল্টেজ সোর্সের মান, বা এই ভোল্টেজ সোর্স যতটুকু ভোল্টেজ জেনারেট করে সে অ্যামাউন্টটা, এক্ষেত্রে 5 ভোল্ট। তার মানে হচ্ছে এই ভোল্টেজ সোর্সের দিকে তাকাই আমরা বলতে পারি যে ও যেহেতু একটা 5 ভোল্টের ভোল্টেজ সোর্স, ওর প্লাস টার্মিনালের ভোল্টেজ হবে ওর মাইনাস টার্মিনালের ভোল্টেজ থেকে 5 ভোল্ট বেশি। দ্যাট ইজ ভিবি মাইনাস ভিসি সমান হবে কত 5 ভোল্ট।
আমি যদি একটু জেনারেলাইজড করে লিখতে চাই, সাপোজ আমি একটা আচ্ছা, এই সার্কিটটার ক্ষেত্রে হচ্ছে আমরা লিখতে পারি কি, এটা যেহেতু একটা 15 ভোল্টের ভোল্টেজ সোর্স, তার মানে ওর প্লাস টার্মিনালে মাইনাস টার্মিনাল থেকে 15 ভোল্ট পরিমাণ বেশি ভোল্টেজ থাকবে, বা অন্যভাবে বলতে গেলে ও হচ্ছে 15 ভোল্ট পরিমাণ ভোল্টেজ রাইজ ঘটায়। তার মানে আমরা হচ্ছে এই সার্কিটটার ক্ষেত্রে লিখতে পারি ভিপি মাইনাস ভিকিউ সমান হচ্ছে 15, অথবা লিখতে পারি ভিকিউ মাইনাস ভিপি সমান হবে কত, -15। কাজেই দুইটা নোড মিলে যদি সুপার নোড ফর্ম করে, একটা ইকুয়েশান আমরা পাবো সুপার নোডে কেসিএল অ্যাপ্লাই করে। সেটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আরও ভালোভাবে বুঝতে পারবো একটা ম্যাথ করতে গেলে, যেটা আমরা কিছুক্ষণের মাঝে করতেছি। সো একটা ইকুয়েশান পাচ্ছি সুপার নোডের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করে, আর আরেকটা ইকুয়েশান কোত্থেকে পাবো, আরেকটা ইকুয়েশান পাবো এই যে এই কেভিএল ইকুয়েশানটা থেকে, বা যেটা আমরা অ্যাকচুয়ালি ভোল্টেজ সোর্সটার দিকে তাকায় সাথে সাথেই লিখে ফেলতে পারি উইদিন সেকেন্ডস। যেমন এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ভিপি মাইনাস ভিকিউ সমান হবে কত, 15 ভোল্ট, অথবা অন্যভাবে বললে ভিকিউ মাইনাস ভিপি সমান হবে -15 ভোল্ট। কে হচ্ছে হায়ার ভোল্টেজ, প্লাসটা ডিনোট করা থাকে যেখানে ভোল্টেজ সোর্সের হায়ার পোটেনশিয়াল টার্মিনাল বা হাই ভোল্টেজ টার্মিনাল হচ্ছে সেটা। কাজে এক্ষেত্রে পি নোডের ভোল্টেজ হবে কিউ নোডের ভোল্টেজের চেয়ে 15 ভোল্ট বেশি, কারণ পি নোডটা কানেক্টেড আছে প্লাস টার্মিনালে অ্যান্ড কিউ নোডটা কানেক্টেড আছে মাইনাস টার্মিনালে। কাজেই আমি যখন হচ্ছে কিউ থেকে পিতে যাই, এই ভোল্টেজ সোর্সটা 15 ভোল্ট পরিমাণ ভোল্টেজ জেনারেট করবে বা ভোল্টেজ রাইজ ঘটাবে। কাজেই কিউ নোড থেকে পি নোডে ভোল্টেজ থাকবে 15 ভোল্ট বেশি। কাজেই পি নোডের ভোল্টেজ থেকে আমি যদি কিউ নোডের ভোল্টেজ বাদ দিই, আমি পাবো কত, 15 ভোল্ট। সিমিলারলি অপরভাবে বলা যায়, যদি কিউ নোড থেকে দ্যাট ইজ ভিকিউ মাইনাস ভিপি যদি আমি বের করতে চাই, সেটা হবে কত, -15 ভোল্ট। ওকে, সো একটা ইকুয়েশান আমরা পাবো এই কেভিএলের এই কনসেপ্টটা থেকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেই সার্কিটটা শুরুতে ড্র করে আসছি ওইটাকেই সলভ করব। আচ্ছা, সার্কিটটাকে হচ্ছে আবার একটু ড্র করি। ওকে, আচ্ছা, এখন এই প্রবলেমটা সলভ করার আগে আরেকটা কথা একটু ব্যাক করি। একটু আগেই যে বলছিলাম সুপার নোড কনসেপ্টটা কাজে লাগবে যদি দুইটা নোড হচ্ছে নন গ্রাউন্ড নোড হয়। দুইটা নোডকে নন রেফারেন্স নোড যদি হয়, সেক্ষেত্রে ওই দুইটা নোডের মাঝে যদি ভোল্টেজ সোর্স থাকে, ওই দুইটা নোড মিলে কি সুপার নোড ফর্ম করবে। এখন দুইটা নোডের মাঝে একটা নোড যদি গ্রাউন্ড নোড হয়, তাহলে আসলে এত ঝামেলার কোনো দরকারই পড়ে না, কারণ সেই ক্ষেত্রে আরেকটা নোডের ভোল্টেজ আমরা ইজিলি ভোল্টেজ সোর্সটার ভ্যালু কত সেটা দেখেই হচ্ছে বুঝতে পারি। যেমন হচ্ছে দেখো, এই যে এ নোড যেটা, আর এই যে এখানে গ্রাউন্ড নোড, এখানে এ নোড আর গ্রাউন্ড নোডের ক্ষেত্রে সুপার নোড ধরে নিয়ে তারপরে কেসিএল অ্যাপ্লাই করে ইকুয়েশান লিখবো, এত ঝামেলার কোনোই দরকার নাই। কারণ এই নোডটা যদি হয় গ্রাউন্ড নোড, তাহলে এই নোডের ভোল্টেজটা কত, এই নোডের ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট, তাই না? এই নোডটা আমাদের গ্রাউন্ড নোড, কাজে আমরা অলরেডি জানি যে এই নোডটার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট।
কাজেই এই 10 ভোল্ট ভোল্টেজ সোর্সটা এখন কি করবে, সে 10 ভোল্ট পরিমাণ ভোল্টেজ রাইজ ঘটাবে। তার মানে আমি এই ভোল্টেজ সোর্সটার মাইনাস টার্মিনাল থেকে যদি প্লাস টার্মিনালের দিকে যাই, মাইনাস টার্মিনালটা এখন গ্রাউন্ডে কানেক্টেড আছে, কাজে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই গ্রাউন্ড থেকে আমরা যদি প্লাস টার্মিনাল দ্যাট ইজ এ নোডে যাই, আমরা হচ্ছে 10 ভোল্ট পরিমাণ ভোল্টেজ রাইজ পাবো। কাজেই এ নোডের ভোল্টেজ আমরা বলতে পারি কি 10 ভোল্ট। কাজে এই সার্কিটের দিকে তাকায় আমরা বলে দিতে পারতেছি যে VA যেটা সেটা হচ্ছে কত, 10 ভোল্ট। কাজেই দুইটা নোডের মাঝে একটা নোড যদি গ্রাউন্ড নোড হয়, সেই ক্ষেত্রে ওই দুইটা নোডের মাঝে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, সেই ক্ষেত্রে সুপার নোডে যে আমরা KCL অ্যাপ্লাই করি আর আরেকটা যে KVL ইকুয়েশন লিখে ঝামেলাটার আসলে দরকার লাগে না, কারণ এই ক্ষেত্রে একটা নোড যেহেতু গ্রাউন্ড নোড, কাজেই আমরা ইজিলি ভোল্টেজ সোর্সটার মান থেকে হচ্ছে জেনে যাই আরেকটা নোডের ভোল্টেজ কত। সেজন্যই হচ্ছে এই সার্কিটটার ক্ষেত্রে আমরা ভোল্টেজ সোর্সের ভ্যালুটার দিকে তাকাই বলে দিতে পারতেছি যে এ নোডের ভোল্টেজটা হবে কত, 10 ভোল্ট। ওকে, এখন আসো আমরা V এর ভ্যালু হচ্ছে জেনে গেছি। কোয়েশ্চেন ছিল VA কত, VB কত আর VC কত। এর মধ্যে VA কত আমরা অলরেডি জেনে গেছি, ঠিক আছে। আমার জানা বাকি হচ্ছে এখন VB কত আর হচ্ছে VC কত। ওকে, এখন VB আর VC যেহেতু দুইটা ভ্যারিয়েবল জানতে আমার কি দুইটা ইকুয়েশন লেখা লাগবে। একটা ইকুয়েশন কোত্থেকে আসবে, এই B আর C মিলে যে সুপার নোড ফর্ম করেছে, এই সুপার নোডে আমরা KCL ইকুয়েশন লিখব, ঠিক আছে। আচ্ছা, এখন KCL ইকুয়েশন লেখার সময় আগেই বলেছি পার্ট 1-এর লেকচারে যে আমরা অ্যাকচুয়ালি ওই নোড থেকে যেই কারেন্টগুলো হচ্ছে বের হয়ে যাচ্ছে বা এন্টার করতেছে, সেই কারেন্টের ডিরেকশানগুলো আমরা আরবিট্রারিলি ধরে নিব। তো এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি হচ্ছে B আর C সুপার নোড থেকে কারেন্টগুলোকে সব লিভিং ডিরেকশানে আমি হচ্ছে ধরব, ঠিক আছে। তো B আর C এটা হচ্ছে আমার সেই সুপার নোডটা। এই সুপার নোডের সাথে কি কি ব্রাঞ্চ কানেক্টেড আছে দেখা যাক। একটা ব্রাঞ্চ হচ্ছে 2 ওহমের ব্রাঞ্চটা, এখানে একটা লিভিং ডিরেকশানে কারেন্ট আমি ধরলাম। আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এই যে 8 ওহমের ব্রাঞ্চটা, এখানেও কারেন্ট আমি লিভিং ডিরেকশানে ধরলাম। BRC সুপার নোড থেকে আরও দুইটা ব্রাঞ্চ গেছে, একটা ব্রাঞ্চ হচ্ছে 6 ওহমের ব্রাঞ্চটা, সেখানে আমি লিভিং ডিরেকশানে কারেন্টটা ধরলাম। অ্যান্ড আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এই যে C থেকে A নোডের দিকে যেই ব্রাঞ্চটা গেছে, সেই ব্রাঞ্চটা, এই কারেন্টটাকেও আমি BC সুপার নোড থেকে লিভিং ডিরেকশানে ধরলাম। কাজে আমি যেহেতু সবগুলা কারেন্ট লিভিং ডিরেকশানে ধরে নিছি, দেখো এই যে BC সুপার নোডটা আছে, এই BC সুপার নোড থেকে আমার অ্যাকচুয়ালি লিভ করতেছে কে দেখো, এই ব্রাঞ্চের কারেন্টটা, এই ব্রাঞ্চের কারেন্টটা, এই ব্রাঞ্চের কারেন্টটা অ্যান্ড ফাইনালি এই ব্রাঞ্চের কারেন্টটা। এখন ব্রাঞ্চের কারেন্টগুলো আমরা হচ্ছে এই নোডাল অ্যানালাইসিসের পার্ট 1 লেকচারে হচ্ছে যেই সিস্টেমে লিখতাম সে একই সিস্টেমে লিখব। যেমন হচ্ছে ফার্স্টে আসি এই কারেন্টটাতে, এই কারেন্টটা হচ্ছে কি B থেকে A নোডের দিকে যাচ্ছে, কাজেই এই কারেন্টটাকে হচ্ছে আমরা লিখতে পারি কি VB মাইনাস VA ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন আসি হচ্ছে এই কারেন্টটা কি করতেছে, B নোড থেকে হচ্ছে কি সে গ্রাউন্ডের দিকে চলে যাচ্ছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি VB মাইনাস 0 ডিভাইডেড বাই 8 বা VB বাই 8। সিমিলারলি এই যে এই ব্রাঞ্চের কারেন্টটা, সেটাকে আমরা লিখতে পারি কি VC বাই 6। আর লাস্টলি হচ্ছে এই যে C থেকে A নোডের দিকে যাচ্ছে যে কারেন্টটা, এই কারেন্টটাকে আমরা লিখতে পারি VC মাইনাস VA ডিভাইডেড বাই 4।
ঠিক আছে। এর মধ্যে এই ইকুয়েশনটাতে হচ্ছে অলরেডি আমরা ভি এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু তো আমরা জানি হচ্ছে কত 10 ভোল্ট, একটু আগেই দেখলাম। কাজে এই ইকুয়েশনে ভি এর ভ্যালুগুলো আমরা পুট করে দিব। কাজে আমার আননোন থাকবে দুইটা, ভিবি আর ভিসি। তার মধ্যে একটা ইকুয়েশন আমরা বের করে ফেলছি। আরেকটা ইকুয়েশন হচ্ছে কিভাবে বের করব, এই যে একটু আগে যে বলছিলাম, এই ভোল্টেজ সোর্সের দিকে তাকিয়েই আমরা অ্যাসোসিয়েটেড যে কেভিএল ইকুয়েশনটা সেটা লিখে ফেলতে পারি। এই ক্ষেত্রে হচ্ছে আমার কেভিএল ইকুয়েশনটা কি হবে, ভিবি মাইনাস ভিসি সমান হচ্ছে 5 ভোল্ট। কারণ এই ভোল্টেজ সোর্সটা কি করবে, এই ভোল্টেজ সোর্সটা যখন এর মাইনাস টার্মিনাল বা সি নোড থেকে প্লাস টার্মিনালের দিকে যায়, দ্যাট ইজ বি নোডের দিকে যায়, সে হচ্ছে 5 ভোল্ট পরিমাণ ভোল্টেজ সাপ্লাই করে বা ভোল্টেজ রাইজ ঘটায়। দ্যাট ইজ সি নোড থেকে আমি যখন বি নোডে যাব আমি 5 ভোল্ট পরিমাণ ভোল্টেজ রাইজ পাবো। দ্যাট ইজ বি নোডের ভোল্টেজ হলো সি নোডের ভোল্টেজ থেকে 5 ভোল্ট পরিমাণ বেশি। কাজে আমি লিখতে পারি ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু হবে কত, 5 ভোল্ট। কাজে আমার দ্বিতীয় ইকুয়েশনটা আমি ওই সোর্সের দিকে তাকিয়ে অ্যাকচুয়ালি বলে দিতে পারি, এটা হবে 5 ভোল্ট। কাজেই দেখো আমার আননোন দুইটা ছিল, ভিবি আর ভিসি। দুইটা আননোনের জন্য আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। একটা ইকুয়েশন পেলাম এই যে কেভিএল থেকে, আর আরেকটা ইকুয়েশন পেলাম এই সুপার নোডে কেসিএল অ্যাপ্লাই করে। সুপার নোডে কেসিএল অ্যাপ্লাই করার সময় আমরা হচ্ছে কি করব, এই যে ড্যাশড লাইন দিয়ে আমরা হচ্ছে এটাকে একটা ক্লোজড বাউন্ডারি হিসেবে কল্পনা করে নিব। অ্যান্ড এই বাউন্ডারি থেকে যতগুলা কারেন্ট হচ্ছে বের হয়ে গেছে তাদের সবার সাম হবে 0, কারণ সুপার নোডে কি কেসিএল স্যাটিসফাই হয়। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি বি নোড থেকে যেই কারেন্টগুলো বের হচ্ছে তাদের সাম এবং সি নোড থেকে যে কারেন্টগুলি বের হয়ে যাচ্ছে তাদের সাম নিয়ে আমরা 0 সমান করব। অ্যাকচুয়ালি সুপার নোডের থেকে যে কারেন্টগুলো বের হয়, দ্যাট ইজ সুপার নোড বিসি থেকে যে কারেন্টটা বের হয় সেটা হচ্ছে কি বি নোড থেকে যে কারেন্ট বের হয় যোগফল হচ্ছে কত, সি নোড থেকে যেই কারেন্টগুলি বের হয়। ওকে, এখন আসো এই সুপার নোড কনসেপ্টটা আমরা হচ্ছে আরও প্রবলেম সলভ করব। আরেকটা প্রবলেমে যাওয়া যাক। আচ্ছা, এখানে দেখো যে সার্কিটটা এঁকেছি তার মধ্যে এ আর বি কি নিঃসন্দেহে একটা সুপার নোড ফর্ম করবে। আর একটু আগে কি বলছিলাম, ওই সুপার নোডের মাঝে ভোল্টেজ সোর্সের সাথে যত এলিমেন্ট প্যারালালি থাকে তাদের সবাইকে নিয়েই অ্যাকচুয়ালি ওই যে ক্লোজ সারফেসটা ফর্ম হয় সেটাকে আমরা সুপার নোড বলতেছি। তো এই ক্ষেত্রে দেখো এ আর বি এর মাঝে একটা 2 ভোল্ট ভোল্টেজ সোর্স আছে এবং প্যারালালি একটা 10 ওহমের রেজিস্ট্যান্স আছে। কাজেই এই যে প্যারালাল এলিমেন্টটা এগুলা সব কিছু মিলে যে ক্লোজড বাউন্ডারিটা হবে সেটাকে আমরা সুপার নোড বলবো। আমি একটা ড্যাশড লাইন দিয়ে হচ্ছে দেখাই দিই যে এখানে সুপার নোডটা কি। ঠিক আছে, কাজে এই যে ড্যাশড লাইন দিয়ে ক্লোজ করা সারফেসটা এই পুরাটাকে নিয়ে আমরা হচ্ছে একটা সুপার নোড বলবো। তো এখানে আমার দুইটা ইকুয়েশন হচ্ছে কি হবে, একটা হচ্ছে এই যে সুপার নোড এ বিতে আমি হচ্ছে একটা কেসিএল ইকুয়েশন লিখব। এই ক্ষেত্রে সুপার নোড এ বি থেকে যে কারেন্ট বের হয়ে যাচ্ছে দ্যাট ইজ এ থেকে যে কারেন্ট বের হচ্ছে তার সাথে যোগ করব হচ্ছে কি বি থেকে যেই কারেন্ট বের হয়ে যাচ্ছে সেই কারেন্টগুলো, অ্যান্ড টোটালটা সাম করলে হচ্ছে
0 হবে। তো লিখি তো এ থেকে হচ্ছে দেখো এতে হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্টটা এন্টার করতেছে। কাজে আমি যদি হচ্ছে কি লিভিং ডিরেকশনের কারেন্ট লিখতে চাই তাহলে আমি এখন সাম অফ কারেন্ট লিভিং সমান 0 এভাবে হচ্ছে কেসিএলটা লিখব। কাজেই সবগুলা কারেন্ট আমি ধরে নেব হচ্ছে লিভিং ডিরেকশানে। কারেন্ট ঢুকতেছে না বের হচ্ছে এই ডিরেকশানটা আরবিট্রারি আগেই বলছিলাম, সেটা নিয়ে এখন আর আলোচনা না করি। আমি হচ্ছে ধরে নেব যে সবগুলা কারেন্ট লিভিং ডিরেকশানে। তো এ থেকে হচ্ছে এই ব্রাঞ্চটাতে দেখো 2 অ্যাম্পিয়ার কারেন্ট এসে কি এন্টার করতেছে। কাজে আমি হচ্ছে যদি লিভিং ডিরেকশানে ধরতে চাই তাহলে আমার কি বলতে হবে, -2 অ্যাম্পিয়ার কারেন্ট লিভ করতেছে, তাই না? দ্যাট ইজ লিভিং ডিরেকশানে আমি যদি লিখতে চাই এটাকে আমার বলতে হবে -2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার যদি এন্টার করে সেটাকে আমি অন্যভাবে বলতে পারি -2 অ্যাম্পিয়ার লিভ করতেছে। আরেকটা কারেন্ট হচ্ছে আমি লিভ করাবো হচ্ছে কি এই ডিরেকশানে, এই ব্রাঞ্চটার মধ্যে দিয়ে। আর বি নোড যেটা, সেখান থেকে একটা কারেন্ট 7 অ্যাম্পিয়ার সে লিভিং ডিরেকশানেই যাচ্ছে। আর আরেকটা কারেন্ট হচ্ছে কি 4 ওহম ব্রাঞ্চ দিয়ে যাবে গ্রাউন্ডের দিকে। এখন আসো কারেন্টগুলোকে আমরা লিখি। ফার্স্টে আসতেছে কি 2 অ্যাম্পিয়ার এন্টারিং, মানে হচ্ছে -2 অ্যাম্পিয়ার লিভিং। লিভিং ডিরেকশানে আমার আরেকটা কারেন্ট হচ্ছে এই যে এ থেকে গ্রাউন্ডের দিকে 2 ওহমের মধ্য দিয়ে। এই কারেন্টটার ভ্যালু কত হবে, VA -0 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ VA বাই 2। সিমিলারলি এই কারেন্টটা হবে কত, VB বাই 4। আরেকটা হচ্ছে কি এই যে 7 অ্যাম্পিয়ার। ঠিক আছে, কাজে একটা ইকুয়েশন হচ্ছে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। আর সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে কি যে ভোল্টেজ সোর্সটার দিকে তাকাই আমি অ্যাকচুয়ালি কেভিএল ইকুয়েশনটা লিখে দিতে পারি। এই ক্ষেত্রে কেভিএল ইকুয়েশনটা কি হবে, VB মাইনাস VA ইজ ইকুয়াল টু হবে কত, 2 ভোল্ট। বি যেহেতু প্লাস টার্মিনালে কানেক্টেড কাজেই বি নোডের ভোল্টেজ হবে মাইনাস টার্মিনালে কানেক্টেড এ নোডের চেয়ে বেশি, কারণ ভোল্টেজ রাইজটা হয় এই ডিরেকশানে। তার মানে এই ডিরেকশানে আমার ভোল্টেজ রাইজ বা হচ্ছে ভোল্টেজটা বেড়ে যাবে। কাজে আমার VB মাইনাস VA সমান হবে 2 ভোল্ট। আননোন আছে দুইটা, ইকুয়েশান পেয়ে গেছি দুইটা, একটা আসছে কেসিএল থেকে আর একটা আসছে কেভিএল থেকে। ওকে, এখন একটা কোয়েশ্চেন স্টুডেন্টরা হচ্ছে কমনলি করে থাকে বা কমনলি তারা ভুলও করে থাকে, সেটা হচ্ছে এই যে সুপারনোড এ আর বি এর মাঝে ভোল্টেজ সোর্সের যে ব্রাঞ্চটা সেই ব্রাঞ্চের কারেন্ট তো তারা জানে না, কাজে সেই ব্রাঞ্চের কারেন্ট তারা হচ্ছে কেসিএলের ইকুয়েশানটাতেও আনতে পারে না। যেটা ভুলটা করে বা তোমরা করে থাকো সেটা হচ্ছে এই যে 10 ওহমের যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চের কারেন্ট তো হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা যে কোনো ডিরেকশানে কারেন্টটা কি সেটা তোমরা অ্যাকচুয়ালি কি VA আর VB এর টার্মে প্রকাশ করতে পারতেছো। যেহেতু পারতেছো কাজেই হচ্ছে দেখা যায় কেসিএলের ইকুয়েশানটা লেখার সময় তোমরা এই ব্রাঞ্চের কারেন্টটা যেহেতু জানো এই ব্রাঞ্চের কারেন্টটা তোমরা হচ্ছে কি যোগ করে দাও। বাট এই ব্রাঞ্চের কারেন্টটা হচ্ছে কেন যোগ হবে না সেটা হচ্ছে আরেকটা ব্যাখ্যা বলি। ফার্স্ট অফ অল আমি হচ্ছে কি এ আর বি এর মাঝে ভোল্টেজ সোর্স সহ যা কিছু প্যারালালে আছে সব কিছু মিলেই তো একটা ক্লোজড সারফেস ফর্ম করতেছি, অ্যান্ড সেটাকেই আমি সুপারনোড বলতেছি। কাজে আমার দেখার বিষয় হচ্ছে এই সুপারনোড থেকে কী কী কারেন্ট হচ্ছে বের হয়ে যাচ্ছে বা ঢুকতেছে সেটাই আমার দেখার বিষয়, তাই না? এই যে হোল সুপারনোডটা আছে সেখান থেকে আমার কী কারেন্ট ঢুকতেছে বা কী কারেন্ট বের হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আমার বিবেচ্য বিষয়। তারপরেও যদি সন্দেহ থাকে বা 10 ওহম ব্রাঞ্চের কারেন্ট যেহেতু আমরা VA মাইনাস VB বাই 10 এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, কাজে আমাদের একটা ইচ্ছা হইতে পারে যে ঢুকাই দেই না এই ব্রাঞ্চের কারেন্টটা, কি হবে? তো কেন হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্টটা আসবে না ইকুয়েশানে সেটার হচ্ছে আরেকটা ব্যাখ্যা দেখো। আমরা যখন সুপারনোড এ আর বিতে কেসিএল লিখি
আমরা হচ্ছে কি বলছিলাম শুরুতে একটু আগে কি বলছি যে বেসিক্যালি কিছুই না, এ নোডের কারেন্ট, এ নোড থেকে বের হয়ে যাওয়া কারেন্ট তার সাথে যোগ করি হচ্ছে কি বি নোড থেকে বের হয়ে যাওয়া কারেন্ট। তো আমি যদি এই ব্রাঞ্চটার কারেন্ট লিখতে চাই, এই ব্রাঞ্চটার কারেন্টটা অ্যাট আ টাইম এ নোডের সাথেও হচ্ছে অ্যাসোসিয়েটেড, আবার বি নোডের সাথেও অ্যাসোসিয়েটেড। কাজেই আমি যদি ওই ব্রাঞ্চটাকে ইনক্লুড করতে চাই তাহলে হচ্ছে কি হবে দেখো, তাহলে দেখো এ নোড থেকে কারেন্টের মধ্যে একটা কারেন্ট হচ্ছে বের হয়ে যাচ্ছে, এই যে VA/2 যেটা সে লিখলাম। আরেকটা কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার এন্টার করতেছে, কাজে আমি বলতে পারি কি -2 অ্যাম্পিয়ার লিভ করতেছে। কাজেই এই ব্রাঞ্চের কারেন্টটা লিভিং ডিরেকশানে হবে কত, -2 অ্যাম্পিয়ার। এখন হচ্ছে আমি যদি এই ব্রাঞ্চের কারেন্টটাকে ধরতে চাই লিভিং ডিরেকশানে, যদি আমি ইনক্লুড করতে চাইতাম তাহলে কি হইতো ঘটনাটা, নর্মালি তো ইনক্লুড করারই কথা না, কারণ এই প্যারালাল এলিমেন্টটা আমি ক্লোজড সারফেসে ঢুকাই দিছি। আমার এখন বিবেচ্য বিষয় হচ্ছে এই ক্লোজড সারফেস থেকে কি বের হয়ে যাচ্ছে বা এই ক্লোজড সারফেসে বাইরে থেকে এসে কি ঢুকতেছে সেটা দেখা। ক্লোজড সারফেসের ভিতরে কি আছে সেদিকে আমার এখন তাকানো দরকার নাই যখন আমি কেসিএলটা লিখবো এই ক্লোজড সারফেসের জন্য, তাই না? তারপরেও যদি হচ্ছে ইচ্ছা করে, এবং অনেকেরই দেখি ইচ্ছা করে, পরীক্ষার খাতায় দেখার সময় দেখা যায় যে তারা এই যে ব্রাঞ্চটা আছে প্যারালালি এর কারেন্টটা হচ্ছে ইনক্লুড করে। তো ইনক্লুড করলে আসলে কি ঘটনাটা ঘটে অ্যান্ড কেন ইনক্লুড হবে না সেটাই দেখাচ্ছিলাম। তো দেখো এ নোড থেকে আমি হচ্ছে এ ব্রাঞ্চের কারেন্টটা নিচ্ছি, এই ব্রাঞ্চের কারেন্টটাও নিচ্ছি, এখন রয়ে গেল হচ্ছে কি এই সুপার নোডের ভিতরকার প্যারালাল ব্রাঞ্চটা। তো লিভিং ডিরেকশানে কারেন্টটা কি হবে, VA - VB ডিভাইডেড বাই কত, 10 লিখলাম। ঠিক আছে, এখন আমি যেহেতু সুপার নোডের ইকুয়েশন লিখতেছি, আমার কি করার দায়িত্ব, এ নোডের সাথে সুপার নোড এবিতে কেসিএল লেখা মানে কি আমি এ নোডের কারেন্টের সাথে ইকুয়েশানে আমার এই বি নোডের লিভিং কারেন্টগুলোও যোগ হবে, তাই না? তো এখন বি নোডের কারেন্ট লিভিং ডিরেকশানে একটা হচ্ছে আছে 7 অ্যাম্পিয়ার যেটা কিনা এই ব্রাঞ্চের কারেন্ট, তো সেটাকে আমি যোগ করলাম। আরেকটা কারেন্ট হচ্ছে 4 ওহমের মধ্যকার কারেন্ট, সেটাকেও আমি যোগ করে দিলাম VB/4। এখন আসো হচ্ছে এই যে এই ব্রাঞ্চটাও তো বি নোড থেকে হচ্ছে বের হচ্ছে, তাই না, এই যে ভিতরকার ব্রাঞ্চটা। তাহলে এই ব্রাঞ্চে যে বি নোড থেকে বের হয়ে যাচ্ছে সেই কারেন্টটা কত হবে, VB - VA ডিভাইডেড বাই 10, রাইট? তো লিভিং ডিরেকশানে বি নোড থেকে এই ব্রাঞ্চের কারেন্টটা হইতেছে VB - VA বাই 10 ইকুয়ালস টু 0। এখন দেখো এ নোডের কারেন্ট টার্মগুলো যখন আমরা লিখছি তখনও এই টার্মটা চলে আসছে, কারণ এই ব্রাঞ্চটা এ নোডের সাথেও অ্যাসোসিয়েটেড। এবং যখন আমি হচ্ছে বি নোডের কারেন্ট টার্ম 3টা লিখছি তখনও অ্যাকচুয়ালি এই কারেন্টটা চলে আসছে, কারণ এই ব্রাঞ্চটা বি নোডের সাথেও অ্যাসোসিয়েটেড। এবং দেখো এই দুইজন কিন্তু এখন কাটাকাটি চলে যাবে, কারণ আমি একটাতে লিখছি VA - VB/10 এবং আরেকটা হচ্ছে কি বি নোড থেকে লিভিং ডিরেকশানে ধরছিলাম, কারণ আমি এখানে হচ্ছে কি সাম অফ কারেন্ট লিভিং ফ্রম দ্য সুপার নোড, কাজে এ নোড থেকেও সবগুলা কারেন্ট লিভিং এবং বি নোড থেকেও সবগুলা কারেন্ট লিভিং, তাদের সাম নিয়ে সেটার সামটা হচ্ছে আমি 0 সমান করতেছিলাম কেসিএল এর ইকুয়েশন লেখার সময়। কাজে এ নোড থেকে লিভিং কারেন্টটা হচ্ছে VA - VB/10 অ্যান্ড বি নোড থেকে লিভিং কারেন্টটা হচ্ছে VB - VA/10, এবং এরা কি করবে পরস্পর কাটাকাটি যাবে এই ইকুয়েশানে, এবং আলটিমেটলি আমার ইকুয়েশানটা রয়ে যাবে হচ্ছে যেটা একটু আগে আমরা লিখে আসছিলাম সেই ইকুয়েশানটা। এখন কি ক্লিয়ার যে এই যে প্যারালাল ব্রাঞ্চটা আছে ভোল্টেজ সোর্সের সাথে,
অলদো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, দ্যাট ইজ এই ব্রাঞ্চের কারেন্ট আমরা হচ্ছে ইজিলি নোড ভোল্টেজের টার্মে প্রকাশ করতে পারি, তারপরও কেন এই ব্রাঞ্চের কারেন্টটা আমাদের কেসিএলের ইকুয়েশানে আসে না? কারণ ফার্স্ট অফ অল আমরা এই ব্রাঞ্চটাকে আমরা হচ্ছে কি ওই সুপার নোড যেটা বা ক্লোজড সারফেস যেটা তার অন্তর্গত করে ফেলছি। ভিতরে কি ঘটতেছে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের টোটালি দেখার বিষয় হচ্ছে এখান থেকে বাহিরে কি চলে যাচ্ছে, অথবা এখানে বাহিরে থেকে কি এসে ঢুকতেছে। এর ভিতরে যাই থাকুক না কেন, হোয়াটএভার, এখানে রেজিস্ট্যান্স 10 ওহম কানেক্টেড থাকুক, কি আমি নিজেই কানেক্টেড হয়ে যাই, কি তোমরাই কানেক্টেড হয়ে যাও, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় না। ওকে, সো এটা হলো মূল কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি তোমার কানেক্ট করতে ইচ্ছাও হয় যে এটাকে আমি হচ্ছে কেসিএলের ইকুয়েশানে আনবো, ইচ্ছা করলেও যে লাভ নাই, কারণ এটা আলটিমেটলি কাটাকাটি হয়ে যাবে, সেটা তো হচ্ছে মাত্রই দেখলাম। কারণ আমি হচ্ছে যখন একটা সুপার নোড এ বিতে কেসিএল লিখি তখন হচ্ছে আমার এ নোড থেকে যে কারেন্টগুলো বের হয়ে যায় বা এ নোডে যে কারেন্টগুলো এসে ঢুকে তার সাথে আমার সাম করতে হয় কি বি নোড থেকে যে কারেন্টগুলো বের হয়ে যায় অথবা বি নোড থেকে যে কারেন্টগুলো এসে ঢুকে সেটাকে। এবং যেহেতু এই ব্রাঞ্চটা এ আর বি দুইজনের সাথেই হচ্ছে কানেক্টেড, দেখা যায় যে এই ব্রাঞ্চটা দুইবার চলে আসে কিন্তু অপোজিট সাইনে, এবং তারা আলটিমেটলি এই যে এখানে দেখাইছি কাটাকাটি চলে যাবে এবং ইকুয়েশানে এর কোনো অস্তিত্ব থাকবে না। এটা এত টাইম নিয়ে ব্যাখ্যা করলাম কারণ প্রতিবার ব্যাখ্যা করার পরেও কেন জানি এই ভুলটা তোমরা কমনলি করো, তার জন্য এতটুকু সময় ব্যয় করা। আশা করা যায় এবার এই ভুলটা আর কেউ করবা না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এখন আসো আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম দেখি। আচ্ছা এই প্রবলেমটাতে হচ্ছে নোডাল অ্যানালাইসিস দিয়ে বের করতে বলে দিছে যে এই নোডটার ভোল্টেজ হচ্ছে কত। এখন দেখো নর্মালি সার্কিটটাকে যদি তুমি অ্যাজ ইট ইজ রেখে সলভ করতে চাও তাহলে যেই ইস্যুটা হবে এখানে গ্রাউন্ড নোড বাদে তুমি আরও একাধিক নোড পাবা। একটা নোড তো সেই কোয়েশ্চেনে ডিফাইন করে দিছে এ নোড, আরও দুইটা নোড কি দেখো, এখানে একটা নোড তুমি পাবা 8 ওহম আর 2 ওহমের কানেকশান পয়েন্ট, এবং আরেকটা নোড পাবা হচ্ছে তুমি এইখানে 2 ওহমের সাথে এই যে 2 ভোল্টের ভোল্টেজ সোর্সটা আছে তার একটা কানেকশান পয়েন্ট। আলটিমেটলি এখানে দেখো একটা সুপার নোড ফর্ম হয়ে যাবে। এই যে এখানে ধরো এটাকে আমি বি নোড বলি, এটাকে একটা সি নোড বলি, 3 নোডের একটা সার্কিট তুমি পেয়ে গেলা যেখানে তোমার এ আর বি মিলে হচ্ছে কি সুপার নোড ফর্ম করতেছে। বাট এই সার্কিটটাকেই হচ্ছে আমরা যদি একটু সিম্পলিফাই করে আঁকি তাহলে হচ্ছে দেখবা যে মাত্র একটা ইকুয়েশান দিয়েই এই সার্কিটটা হচ্ছে কি সলভ করা সম্ভব। তো সার্কিটটা জাস্ট একটু আমি বিন্যাস করে আঁকবো। তো বিন্যাস করে আঁকার আগে একটা জিনিস হচ্ছে তোমাদের বলি, সাপোজ আমার একটা সিরিজ ব্রাঞ্চ আছে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এবং তার সাথে ধরে নাও যে একটা আমার ডিসি সোর্স কানেক্টেড আছে, সেটা হচ্ছে ধরো V1, ঠিক আছে। এখন সিরিজ এলিমেন্ট যখন হচ্ছে সিরিজে যখন কিছু জিনিস কানেক্টেড থাকে এগুলাকে আগে পরে কানেক্ট করলে হচ্ছে কোনো অসুবিধা নাই। যেমন এই সার্কিটটাতে আমার হচ্ছে কি V1 তার সাথে R1 কানেক্ট করছি, R2 কানেক্ট করছি সিরিজে। এই সার্কিটটাকে আমি হচ্ছে ইজিলি এভাবে আঁকতে পারি না,
তো সিরিজ এলিমেন্টকে আমি যদি হচ্ছে আগে পরে করি তাহলে আমার সার্কিটের কোনো গুণগত মানের পরিবর্তন হবে না। এবং এই দুইটা সার্কিটেরই, এই যে একটাতে R1 আগে দিছে, R2 পরে দিছে, একটাতে R2 আগে দিছে, R1 পরে দিছি, এই দুইটা সার্কিটকে আলটিমেটলি আমি হচ্ছে কি ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে আমার কি এটা, তাই না? কারণ যেহেতু R1 আর R2 সিরিজে আছে, কাজেই এই যে তিনটা সার্কিট দেখা যাচ্ছে এখন স্ক্রিনে, এই তিনটা সার্কিটই হচ্ছে সেম সার্কিট। এখন এই কথা বলার কারণ হচ্ছে কি, এই যে সিরিজে যখন জিনিসপত্র কানেক্টেড থাকে এগুলাকে যে চাইলে আগে পরে করা যায়, এবং সিরিজ রেজিস্টরকে আমি যে যোগ করে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্টর হিসেবে লিখতে পারি, এই কনসেপ্টটা জানা থাকলে আসলে এইমাত্র যেই প্রবলেমটা আমি ডিফাইন করলাম সেই প্রবলেমটা আমার একটা 3 ইকুয়েশান বিশিষ্ট সার্কিট থেকে মাত্র একটা ইকুয়েশানে চলে আসবে। কিভাবে সেটা হচ্ছে দেখি, তার আগে এগুলো হচ্ছে মুছে নিই। ঠিক আছে, এখন দেখো এই যে আমার 2 ভোল্টের সোর্সটা আছে এবং তার সাথে হচ্ছে কি সিরিজে আছে 8 ওহম আর হচ্ছে 2 ওহম। এগুলাকে আমি হচ্ছে এখন একটু আগে পরে করে লিখব। আমি ফার্স্টে হচ্ছে কি 2 ভোল্টের ভোল্টেজ সোর্সটাকে আমি এখন গ্রাউন্ডের কাছে নিয়ে আসব, কারণ গ্রাউন্ডের সাথে যদি একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকে তাহলে ভোল্টেজ সোর্সের এক প্রান্তে গ্রাউন্ড হয়ে যায়, আর অন্য প্রান্তের যেই নোডটা থাকে সেই নোডের ভোল্টেজ ডাইরেক্ট হয় কি ভোল্টেজ সোর্সের ভ্যালুটা, সেটা তো আমরা একটু আগেই দেখলাম। কাজেই সেক্ষেত্রে এই যে 2 ভোল্ট ভোল্টেজ সোর্সটা আছে, এটা যেহেতু সিরিজে কানেক্টেড এই তিনজন, এদেরকে আমরা আগে পরে করতে পারবো। আমি কি করব, এই 2 ভোল্টটাকে এখন এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার ফলে কি হবে, 2 ভোল্টের একটা টার্মিনালে গ্রাউন্ড চলে আসবে অ্যান্ড আরেকটা টার্মিনালে তখন হচ্ছে ভোল্টেজের ভ্যালুটা কত হবে, সেটা হবে হচ্ছে 2 ভোল্টের সমান। এবং এই যে সিরিজ রেজিস্ট্যান্সগুলো আছে 8 ওহম আর 2 ওহম, এদেরকে আমরা যোগ করে কি 8 যোগ 2 10 ওহম হিসেবে লিখে ফেলতে পারি। তো আলটিমেটলি সার্কিটটাকে আমি যদি হচ্ছে বিন্যাস করি তাহলে হচ্ছে আমি সার্কিটটাকে এভাবে লিখতে পারি। অ্যান্ড হ্যাঁ, এই যে ভোল্টেজ সোর্সটাকে আমি আগে নিয়ে আসবো, রেজিস্টরগুলোকে পরে নিয়ে আসবো, এই কাজটা করার সময় হচ্ছে দেখো ভোল্টেজ সোর্সটাকে আবার উল্টায় দিও না। একটা জিনিস দেখো, ভোল্টেজ সোর্সের যে প্লাস যেটা সে হচ্ছে আমার বাম পাশে কানেক্টেড অ্যান্ড মাইনাসটা হলো ডান পাশে কানেক্টেড। আমি যখন সোয়াপ করব, দ্যাট ইজ সোর্সটাকে এখানে নিয়ে আসবো, রেজিস্টরগুলোকে এখানে নিয়ে যাব, ভোল্টেজ সোর্সের পোলারিটিটাকে আমি কিন্তু উল্টা করতে পারি না। উল্টা করলে কি আমার টোটাল সার্কিট কানেকশানটাই উল্টা হয়ে যাবে। একটু আগে কারেন্ট যে ডিরেকশানে যাচ্ছিল, এখন কারেন্ট তার উল্টা ডিরেকশানে যাওয়া শুরু করবে। কাজেই সেই ক্ষেত্রে আমি বিন্যাস করে সাজিয়ে লিখতে গিয়ে যদি পোলারিটিগুলো উল্টাপাল্টা করে দিই সোর্সের, সার্কিট দুইটার ইকুইভ্যালেন্ট থাকবে না। এক সার্কিটে কারেন্ট যে ডিরেকশানে যাচ্ছিল, আরেক সার্কিটে কারেন্ট টোটালি উল্টা দিকে যাওয়া শুরু করবে। তো এখানে হচ্ছে আমার এই প্লাস সাইনটা হচ্ছে বাম পাশে, কাজে আমি যখন হচ্ছে সোয়াপ করে কি এই পাশে নিয়ে আসবো, প্লাস সাইনটা আমার পড়বে হচ্ছে এই পাশে, আর মাইনাস সাইনটা পড়বে হচ্ছে কি, মাইনাস টার্মিনালটা থাকবে হচ্ছে এই পাশে আর প্লাস টার্মিনালটা থাকবে হচ্ছে কি এই পাশে। ওকে, তো এখন দেখো প্লাস টার্মিনালটাকে হচ্ছে আমি আগে দিয়ে দিচ্ছি অ্যান্ড মাইনাস টার্মিনালটা হচ্ছে কি পরে যাবে। ওকে, অ্যান্ড এরপরে হচ্ছে আমি রেজিস্ট্যান্সগুলোকে আনবো। রেজিস্ট্যান্সগুলো হচ্ছে আমার কত, একটা ছিল 8 ওহম, আরেকটা ছিল হচ্ছে কত 2 ওহম। 8 ওহম আর 2 ওহম যদি পরপর সিরিজে থাকে তাহলে হচ্ছে আমি আলটিমেটলি কি লিখতে পারি না এই দুইটা রেজিস্ট্যান্সকে সিরিজে একবারে, দ্যাট ইজ 8 যোগ 2 সমান 10 ওহম হিসেবে। অ্যান্ড এটা হচ্ছে আমার সেই এ নোডটা, ভিএ নোড, যেটা এখানে হচ্ছে একটা 4 ওহম কানেক্টেড অ্যান্ড এখানে হচ্ছে একটা 3 অ্যাম্পিয়ারের সোর্স কানেক্টেড। ওকে, এখন হচ্ছে দেখো এই ভোল্টেজ সোর্সের প্লাস টার্মিনালটা হচ্ছে কি আমার গ্রাউন্ডে কানেক্টেড বা 0 ভোল্টে কানেক্টেড। তার মানে এই ভোল্টেজ সোর্সটা হচ্ছে কত, একটা 2 ভোল্টের সোর্স, এবং সে হচ্ছে কি করে 2 ভোল্ট সে জেনারেট করে অ্যান্ড তার ভোল্টেজ রাইজটা যেটা, দ্যাট ইজ ভোল্টেজ বেশি থাকে কোন টার্মিনালে, প্লাস টার্মিনালে।
এখন এর প্লাস টার্মিনালে অলরেডি হচ্ছে 0 ভোল্ট, তাহলে মাইনাস টার্মিনালে কি হবে? প্লাস টার্মিনাল থেকে 2 ভোল্ট পরিমাণ কম ভোল্টেজ আমরা পাবো না? তাহলে প্লাস টার্মিনালে যদি 0 ভোল্ট হয় তাহলে মাইনাস টার্মিনালে আমি কত পাবো? 0 - 2, দ্যাট ইজ -2 ভোল্ট। ওকে, কাজেই এই টার্মিনালটার ভোল্টেজ হবে -2 ভোল্ট। এখন হচ্ছে দেখো, আমি জাস্ট একটা ইকুয়েশান দিয়েই এই ভিএটা কত একটা নোডাল ইকুয়েশান দিয়ে আমি বের করতে পারবো। আমি হচ্ছে লিভিং ডিরেকশানে কারেন্টগুলো নেই। তাহলে দেখো, একটা কারেন্ট হচ্ছে যাবে এই ডিরেকশানে, একটা কারেন্ট যাবে এই ডিরেকশানে, অ্যান্ড 3 অ্যাম্পিয়ার যেটা সে হচ্ছে এন্টারিং ডিরেকশানে আছে। তাহলে লিভিং ডিরেকশানে কারেন্টটা হবে কত? -3 অ্যাম্পিয়ার। তো এখন ফার্স্টে যে কারেন্টটা এই ব্রাঞ্চের, দ্যাট ইজ 8 ওহম আর 2 ওহমের যে সিরিজ ব্রাঞ্চটা ছিল, সেটা তো আলটিমেটলি 8 আর 2কে সিরিজে আমি যোগ করে দিয়ে 10 ওহম হিসেবে লিখতেছি। এই ব্রাঞ্চের কারেন্টটা ভিএ থেকে আমি যদি লিভিং ডিরেকশানে লিখি তাহলে হচ্ছে কত হবে বলো? ভিএ -2 ডিভাইডেড বাই 10। আরেকটা কারেন্ট হচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে? এই যে 4 ওহমের ব্রাঞ্চটা দিয়ে যাচ্ছে। কাজেই এটাকে আমি হচ্ছে লিখতে পারি VA -0 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ VA/4। এবং আরেকটা কারেন্ট এন্টারিং ডিরেকশানে যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসে তাহলে লিভিং ডিরেকশানে যাচ্ছে কত? -3 অ্যাম্পিয়ার। -3 = 0। এটা সলভ করে আলটিমেটলি হচ্ছে ভিএটা কত আমরা জেনে যাব। সিমিলারলি আরেকটা সার্কিট দেখো, আচ্ছা এই সার্কিটটাকে আমি যদি হচ্ছে অ্যাজ ইট ইজ দেখে, ধরো আমি নোটগুলোকে মার্ক করে দিই, এটা এ, এটা ধরে নিলাম বি, এটা হচ্ছে সি। এই সার্কিটটাকে আমি যদি অ্যাজ ইট ইজ রেখে সলভ করতে চাইতাম তাহলে হচ্ছে দেখো এখানে 2টা সুপার নোড ফর্ম হতো। ফার্স্ট অফ অল হচ্ছে এই যে 2 ওহম যেটা রেজিস্টরটার এই পাশে একটা নোড চলে আসতো, সাপোজ এটাকে নাম দিলাম ডি, এবং 10 ওহম যেটা তার এই পাশে আরেকটা নোড চলে আসতো ই। দেখো একটা 5 নোড বিশিষ্ট সার্কিট হয়ে গেছে, যার মধ্যে এ আর ডি মিলে একটা সুপার নোড ফর্ম করত এবং বি আর ই মিলে একটা সুপার নোড ফর্ম করত। বাট এই সার্কিটটাকে আমি হচ্ছে একটু পুনর্বিন্যাস করে একটু আগের মতো, একটু আগে যেই কাজটা করলাম, সোর্সটাকে আমি হচ্ছে এখন গ্রাউন্ডের কাছে নিয়ে আসব, কারণ এই সোর্সের সাথে রেজিস্ট্যান্সটা সিরিজে আছে এবং সিরিজ এলিমেন্টকে চাইলে আমরা সোয়াপ করতে পারি। কোনটা আগে আসলো আর কোনটা পরে আসলো সেটাতে হচ্ছে কোনো সমস্যা হবে না। অ্যান্ড এই সোর্সটাকে সোয়াপ করে গ্রাউন্ডের কাছে নিয়ে আসাতে আমার যেটা লাভ হবে, সোর্সটার এক টার্মিনালে যদি গ্রাউন্ড থাকে বা নোন একটা ভোল্টেজ থাকে, তাহলে অন্য টার্মিনালে কত ভোল্টেজ হবে সেটা ইজিলি আমরা এই সোর্সটা কত ভোল্টেজের সোর্স সেখান থেকে জেনে যাই। কাজেই সোর্সটাকে আমি যদি হচ্ছে টান দিয়ে এখানে নিয়ে আসি অ্যান্ড 10 ওহমটাকে এখানে নিয়ে যাই, তাহলে হচ্ছে যেটা হবে, এখানে সোর্সটা থাকার ফলে আমি ইজিলি ই নোডের ভোল্টেজটা কত সেটা হচ্ছে কি জেনে যাব। কাজেই আমার ইকুয়েশানের সংখ্যা কমে আসবে। তো
তো এটাকে আমি হচ্ছে এখন সোয়াপ করে লিখব। আচ্ছা আমি এখানেই হচ্ছে রিড্র করি তাহলে। আচ্ছা তাহলে হচ্ছে কি হবে, এখানে আমার ওই যে 5 ভোল্টটা ছিল উপরে আর 2 ওহমটা ছিল নিচে। আমি হচ্ছে যেটা করব 2 ওহমটাকে এখন উপরে নিয়ে আসবো আর 5 ভোল্টের সোর্সটাকে আমি গ্রাউন্ডের কাছে নিয়ে আসবো। তাহলে হচ্ছে সার্কিটটার চেহারা এরকম হবে। আর এখানে হচ্ছে আমার একটা 10 ওহম ছিল, তাকে আমি উপরে দিয়ে দিলাম, অ্যান্ড একটা 10 ভোল্ট ছিল, তাকে আমি নিচে দিয়ে দিলাম। এটার ফলে হচ্ছে আমার কি লাভটা হলো দেখো, এটা তো হচ্ছে ABC। এই যে এই নোডের ভোল্টেজটা যেটা, এটা তো 0 ভোল্ট আমরা জানি, তাহলে 5 ভোল্ট সোর্স হচ্ছে 5 ভোল্ট রাইজ করাবে, অ্যান্ড এই নোডের ভোল্টেজ আমরা জেনে যাব 5 ভোল্ট। সিমিলারলি এটা যদি হয় 0 ভোল্ট, 10 ভোল্ট সোর্স 10 ভোল্ট রাইজ ঘটাবে, অ্যান্ড এখানে হচ্ছে আমরা জেনে যাব ভোল্টেজটা 10 ভোল্ট। তার মানে এখন আমার আননোন হলো শুধু কে, ABC। এই যে D আর E যেটা, তাদের ভোল্টেজ আমরা অলরেডি জেনে গেছি। কাজেই 5টা ইকুয়েশনের জায়গায় আমার সার্কিটটা এখন কি 3টা ইকুয়েশনে নেমে আসবে, তাই না? তাহলে হচ্ছে এ নোডে আমি KCL এর ইকুয়েশনটা আলটিমেটলি দাঁড়াবে VA মাইনাস 5/2, যেটা এই ব্রাঞ্চে। দেন হচ্ছে আরেকটা হলো VA মাইনাস VB/4, এবং আরেকটা হবে VA মাইনাস VC বাই হচ্ছে কত 6। একটা ইকুয়েশন পেয়ে গেলাম। সিমিলারলি হচ্ছে আমার বি নোডে ইকুয়েশনটা হবে হচ্ছে VB মাইনাস VA/4 প্লাস হবে VB মাইনাস 10 ভোল্ট ডিভাইডেড বাই 10 প্লাস হবে কত VB মাইনাস VC/8। অ্যান্ড ফাইনালি সি নোডের ইকুয়েশনটা আমরা সিমিলারলি লিখতে পারবো, অ্যান্ড আমাদের 3টা ইকুয়েশন চলে আসবে। 3টা ইকুয়েশন সলভ করে আমি VA VB আর VC কত সেটা হচ্ছে জেনে যাব। ঠিক আছে? সো এইরকম কেসগুলাতে, যেগুলা কেসে হচ্ছে সোয়াপ করলে প্রবলেমটা হচ্ছে অনেক ইজি হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা নোট ধরে ভেজাল করবা না। এই জিনিসটা হচ্ছে আগেই একটু সার্কিটটা অবজার্ভ করবা যে নোট সংখ্যা কমানো যাচ্ছে কিনা, ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্সকে আগে পরে করে, কারণ সিরিজ এলিমেন্ট ইজিলি হচ্ছে আমরা চাইলে আগে পরে করতে পারি। ওকে, আচ্ছা নোডাল অ্যানালাইসিসে আমার আরও 2টা ম্যাথ দেখানোর ইচ্ছা আছে, সেটা হচ্ছে আজকে আর না দেখাই কারণ অলরেডি হচ্ছে 1 ঘন্টা হয়ে গেছে। সেটা হচ্ছে তাহলে নেক্সট যেই লেকচারটা দিব ইনশাল্লাহ, সেই লেকচারে নোডাল অ্যানালাইসিসের আরও 2টা ম্যাথ দেখাবো। ম্যাথ 2টা ইন্টারেস্টিং, সো হচ্ছে ভালো লাগবে ইনশাল্লাহ ম্যাথ 2টা। ওকে, তাহলে আজকের লেকচার হচ্ছে এই পর্যন্তই থাকলো।